ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে ভীষণ অভিনন্দন। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যেই আজ আমি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের সমস্ত ছোট বড় প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। সেই সাথে যদি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে মনের মধ্যে গেঁথে নিতে পারো, তবেই কিন্তু এই গল্প থেকে ছোট বড় যে প্রশ্নই আসুক না কেন খুব সহজেই তার উত্তরটি সমাধান করতে পারবে বা দিতে পারবে। তাহলে আজ প্রথমে এসিকিউ নিয়ে একটু আলোচনা করি। এই জ্ঞানচক্ষু গল্পের শুরুতেই দেখো যে এসিকিউটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হলো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই লাইনটি তুলে দিয়ে হয়তো বলতে পারে, তপনের চোখ কেন মার্বেল হয়ে গিয়েছিল? এই মার্বেল হয়ে যাওয়ার কারণটি ব্যাখ্যা করো। তাহলে এর উত্তর যেভাবে লিখতে হবে সেভাবে দেখে নাও। আমি একটি লিখে দিয়েছি, এইভাবে তোমরা বাকি সমস্ত প্রশ্নের উত্তরগুলো করবে। আমি বলে দেবো নিশ্চয়ই। দেখো যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, লেখক বা গল্পকার কেন এমন কথা বলেছেন তা আলোচনা করো। তাহলে এর উত্তরে লিখতে হবে, আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পের নায়ক চরিত্র বা প্রধান চরিত্র সম্পর্কেই গল্পকার এমন কথা বলেছেন। প্যারা চেঞ্জ করে লিখতে হবে যে তপন এতদিন পর একজন জীবন্ত বা সত্যিকারের লেখক মানুষকে স্বচক্ষে দেখেছে, তাই কবি হওয়া, কবি দেখার আনন্দে লেখক বা গল্পকার তপনের মনের আনন্দকে বোঝানোর জন্য বা অনুভূতিকে বোঝানোর জন্যই উক্ত কথাটি বলেছেন। তাহলে এসিকিউ এর অ্যান্সার খুব সহজে দিতে হবে, খুব সহজ এবং সুন্দর করে। যে কথাটি ওরা প্রশ্নকর্তা যে উত্তরটি চাইবে শুধু সেইটুকুই দিতে হবে। এখানে কিন্তু অধিক কিছু বলার কোনো মানে হয় না। যতটুকু দরকার টু দি পয়েন্ট লিখলেই হবে, বেশি কিছু লিখলে চলবে না। এরপর বাকি সমস্ত প্রশ্নগুলো যেমন হবে দেখো যে দেখো এই প্রশ্নটি আসতেই পারে যে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের জ্ঞানচক্ষু কেন খুলে গিয়েছিল আর জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণটি লেখো, এরকম। তাহলে এর উত্তরে কী লিখতে হবে যে আমরা জানি উত্তর সবসময় এমনভাবে লিখতে হবে যে তোমার উত্তর অন্য কেউ লেখেনি, তুমিই নতুন বা তুমি ব্যতিক্রমী। আর পাঁচটা ছেলে বা মেয়ে যেমন উত্তর লিখবে তুমি তাদের থেকে একটু আলাদা লিখবে, আলাদা ভাষা লিখবে। তাহলেই কিন্তু যে তোমার খাতা দেখবে সেই পরীক্ষক কিন্তু তোমার প্রতি বেশি আকৃষ্ট হবে, তোমার খাতার প্রতি। তাহলেই ভাববে না ছেলেটা বা মেয়েটা অনেকের থেকে আলাদা, এর মধ্যে কিছু আছে। তাহলে এই প্রশ্নটি এলে যে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণটি লেখো বা কী দেখে গল্পকার বলেছে যে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। এখানে লিখতে হবে যে আমরা জানি জ্ঞানচক্ষু মানে হৃদয়ের চোখ খুলে যাওয়া, অর্থাৎ হৃদয়ের এক অদ্ভুত অনুভূতির দ্বার খুলে যাওয়া। এখানে এই গল্প থেকেই আমরা জানতে পেরেছি যে তপন একজন স্কুল পড়ুয়া, সে কবি হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে এবং তার এই স্বপ্নটা অনেকখানি বাস্তবে রূপ পেয়েছে তার সদ্য যে মেসো সেই মেসোকে দেখে, কারণ তার মেসো সমাজের সুপ্রতিষ্ঠিত একজন সাহিত্যিক। তাই তপন এর আগে কবিদের সম্পর্কে যে ধারণা বা লেখকদের সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণার জ্ঞানচক্ষুর উদয় হয়। অর্থাৎ কবি সম্পর্কে তপনের ভাবনা ছিল এর আগে অদ্ভুত বা কবিরা অলৌকিক জগতের মানুষ, কিন্তু তার নতুন মেসোকে দেখে তপনের সেই ভ্রান্ত ধারণা দূর হয়ে যায়। তপন উপলব্ধি করতে শুরু করে বা বিশ্বাস করতে শুরু করে যে লেখকরা কোনো অবাস্তব বা কোনো অলৌকিক জগতের মানুষ নয়, তারা সাধারণ মানুষ। অর্থাৎ তপনের জ্ঞান বুদ্ধির উদয় হয়েছে, নতুনভাবে তপন কবি বা লেখক সম্পর্কে ভাবনার বিকাশ করতে পেরেছে। এইভাবে লিখতে হবে। এরপরে দেখি আর কি এসিকিউ এখান থেকে আসার মতো। দেখো এখান থেকে এই লাইনটা আসতে পারে যে মাথার চুল খাড়া হয়ে উঠল।
গল্পকার কেন কার সম্পর্কে এমন কথা বলেছেন তা আলোচনা করো। যদি এমন আসে তাহলে লিখতে হবে, উক্ত কথাটি আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পের নায়ক চরিত্র বা প্রধান চরিত্র তপনের সম্পর্কে এমন কথা বলা হয়েছে। প্রত্যেক প্রশ্নের যদি এসিকিউতে বা একটু অতি সংক্ষিপ্ত আসে তাহলে কিন্তু উৎসটা অ্যাড করে দিতে হবে। তাহলে যে খাতা দেখবে সে ভাববে না তুমি উৎসটা সম্পর্কে জানো বা লেখক পরিচিতি সম্পর্কে একটু ধারণা আছে, তাহলে এটা দিতেই হবে। তারপরে কি বলতে হবে যে তপন কখনো ভাবেনি সে এক জায়গায় বসে একটি গল্প শেষ করতে পারবে। অর্থাৎ তপন নিজের কাছেই অদ্ভুত হয়ে গিয়েছে তপনের নিজের আচার ব্যবহার দেখে। কেননা তপন কখনো ভাবেনি সে লেখালেখি শুরু করবে, সে সবসময় স্বপ্ন দেখতো। এই জন্য দেখো সে রাশি রাশি গল্প শুনেছে, বস্তা বস্তা গল্প পড়েছে, কিন্তু সে নিজেও যে একদিন গল্প লিখবে এবং সেই গল্পটাও যে একবারে শেষ করবে এই বিশ্বাস তার ছিল না। কিন্তু যেদিন এই বিশ্বাসটা সে পেয়েছে এবং সে তিনতলা সিঁড়িতে বসে দুপুরবেলা একটি আস্ত গল্প লিখে ফেলেছে বা একটি গোটা গল্প সে নিজেই শেষ করেছে, এই আনন্দে বা এই অসম্ভব কার্য সে নিজেই শেষ করতে পেরেছে, এই আনন্দেই কিন্তু তার মাথার চুল খাড়া হয়ে উঠল। অর্থাৎ সে যে পেরেছে অসম্ভব ব্যাপার, এই কথাটা ভেবেই তার চুল খাড়া হয়ে উঠেছিল। আচ্ছা, এরপরে দেখো, যদি এটা আসে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এইটা, বা যদি এটা আসে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনা কোনটি, তাহলে এর উত্তরে বলতে হবে যে তপনের কাছে অলৌকিক ঘটনাটি ছিল যেদিন তার লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা নামক সুবিখ্যাত পত্রিকায় প্রকাশ পেয়েছিল। কেননা তপন আর পাঁচটা সাধারণ ছেলের মতন জীবনযাপন করত এবং চিন্তাভাবনার জগতেও সে আর পাঁচটা ছেলের মতনই। আবার সে ভাবত যেদিন তার লেখা গল্প তারই মতন হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে সেদিনটাই তার জীবনের একদম সুখের দিন হবে বা অপূর্ব দিন হবে। তাই গল্পকার বলেছেন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অর্থাৎ সে সাধারণ ছেলে, তার স্বপ্ন যে একদিন বাস্তবে পরিণত হতে পারে বা তার স্বপ্ন যে বাস্তবে রূপান্তরিত হয়েছে এইটা ভেবেই তার ভালো লেগেছে এবং সে এক কথায় অবাক হয়ে গিয়েছে। এই অবাক হওয়া বোঝাতেই বা এই অসম্ভব ব্যাপার বাস্তবে সম্ভব হয়েছে বোঝাতেই গল্পকার তপন সম্পর্কে বা তপনের হৃদয়ের অনুভূতি সম্পর্কে এমন কথা বলেছেন। এরপরে এই বুকের রক্ত ছলকে ওঠে তপনের এর অ্যান্সারটাও মোটামুটি এরকমই হবে। এরপরে দেখো আরেকটি প্রশ্ন আসতেই পারে যে এই দেখো এই পেজে আছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথা চায়ের টেবিলে ওঠে? এর উত্তর লিখবে যে তপন তার নতুন মেশোকে দেখে কবি হওয়ার যে লালসা বা কবি হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা অনেকটাই পরিপূর্ণতা পেয়েছে। আর সেই পরিপূর্ণতার সূত্র ধরেই তপন একটি গল্প লিখেছে। সেই গল্পটা মাসির হাত ধরে মেশোর কাছে পৌঁছায়। মেশো একটু কারেকশনের বদলে গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া যেতে পারে এই প্রতিশ্রুতি দিয়েছে। এরপর রীতিমতো তপন গল্প লেখায় মেতে উঠেছে, অর্থাৎ এক কথায় সে কবি হয়ে উঠেছে। এই কবি হওয়া বা এই গল্প লেখার বিষয়টিই কিন্তু বড়রা বিকেলবেলা চায়ের টেবিলে তোলে। তাহলে তপনের কবি হওয়ার ব্যাপারটি চায়ের টেবিলে ফুটে ওঠে বা চায়ের টেবিলের আলোচনায় ওঠে। এরপর আমরা দেখি আরেকটি সুন্দর প্রশ্ন, এটা থেকে বড় প্রশ্ন আসতে পারে এটাকে বেস করে। দেখো, দুঃখের কিছু নেই তার থেকে অপমানের, তাহলে এই লাইনটি দিয়ে বলবে কোন জিনিসটি দুঃখের এবং তার থেকে অপমানের নেই, বা এই চরণটির সার্থকতা ব্যাখ্যা করো বা এই উক্ত কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।
যেভাবেই আসুক না কেন উত্তরে লিখতে হবে তপন কবি হওয়ার স্বপ্ন দেখেছে। কবি হতে গেলে অনেক গল্প পড়তে হয়, অনেক গল্প শুনতে হয়, সেই সমস্ত কিছু সে করেছে। নতুন মেশোকে দেখে সে কবি হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছে। একটি গল্পও সে লিখেছে এবং সেই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় মেশো ছাপিয়েও দিয়েছে। কিন্তু যেদিন পত্রিকায় প্রথম দিন নামে গল্পটি প্রকাশ পায় এবং বাড়ির সবার অনুরোধে তপন গল্পটি পড়তে শুরু করে, তখনই তপন আঘাতে বেদনায় ভেঙে পড়ে। তপনের কবিসত্তার মৃত্যু ঘটে। অর্থাৎ যে তপন সবসময় ভাবত যেদিন তার গল্প প্রকাশ পাবে সেদিন তার সুখের দিন হবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো হলো। মেশো যেন তাকে হত্যা করে দিল, তার কবি মনকে বা কবি হৃদয়কে। এরপর তপন প্রতিজ্ঞা নেয় ভবিষ্যতে কোনো মেষরূপী ছলনাময়ী বা স্বার্থপর ব্যক্তির কবলে পড়বে না। সে নিজের প্রতি নিজে আত্মবিশ্বাসী হবে, গল্প নিজেই লিখবে, সম্পাদকের কাছে নিজেই নিয়ে যাবে। তার গল্পটা যদি সম্পাদক মনে করে হ্যাঁ উপযুক্ত হয়েছে, একটি আদর্শ ছোট গল্প হয়েছে, তাহলে তারা ছাপাবে। যদি তারা ফিরিয়ে দেয় তপন আশাহত হবে না, বরঞ্চ তপন বারংবার নিজেকে প্রস্তুত করবে। এই সংকল্পটাই তপন নিয়েছিল। তাহলে এইভাবে এর উত্তরটি লিখতে হবে। এইবার কিছু শর্ট প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন একটু আলোচনা করব। দেখো, এই গল্প থেকে প্রথমেই যে শর্ট প্রশ্নটি আসতে পারে সেটি হলো এই গল্পের উৎস কী? তাহলে কুমকুম, একটি প্রবাদ রয়েছে পায়া ভারী। তারপরে দেখো এই যে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল? 8 বছরের বড় ছিল। মেশো কোন জিনিসটি খেয়েছিল? কফি খেয়েছিল। আর মাসি কী খেয়েছিল? ডিম ভাজা এবং চা। তপন 3 তলার সিঁড়িতে বসে গল্প লিখেছিল, কিন্তু সময়টা ছিল কখন? সময়টা ছিল দুপুরবেলা। তপন কত গল্প পড়েছে? বস্তা বস্তা। তপন কত গল্প শুনেছে? রাশি রাশি। এরপর এখান থেকে আসতে পারে এটি দেখো, বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরপর এই 3টে অপশান দিয়ে দিল, অন্য আরেকটি দেবে না, তাহলে এমসিকিউতে আসার বেশি সম্ভাবনা আছে। তাহলে হলো তপনের বাড়িতে নাম হয়েছিল কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এরপর এখান থেকে আসতেই পারে যে এই জ্ঞানচক্ষু গল্পে অনেক কয়জন উক্তি করেছে তপন সম্পর্কে, বা তপনের গল্প লেখার পর অনেক কয়জন বলেছে। তারা কে কে? বাবা, মা এবং এই যে মেঝো কাকু, এই 3 জনা উক্তি দিয়েছে। বা এদের উক্তি দিয়ে বলবে এই কথাটি কে বলেছে। এই যে বাবা যেমন বলেছে তাই না, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, এই কথাটি কার? তাহলে বাবার। এবং মা কি বলেছে সেটাও একটু দেখে নাও। এই যে কই পর, লজ্জা কি পর, সবাই শুনি, এই কথাটি তপনের মা বলেছে। মা দুটি কথা বলেছে, ওপরের কথাটিও তার মা বলেছে। এইবার দেখো, তপনকে যখন ওই মেশর পুরো গল্পটা পড়তে বলেছিল, তপন কিভাবে পড়েছিল? ধন্যী ধন্যী হয়ে পড়েছিল। দেখো, ধন্যী ধন্যী হয়ে পড়ে যায় এবং গল্পটা পড়ার পর তপন বসে পড়েছিল। সেই বসে পড়ার ভাবটা কেমন ছিল? দেখো, বোবার মতো বসে পড়ে, অর্থাৎ সে খুব আঘাত পেয়েছিল মনে এবং প্রাণে, দুটো জায়গাতেই। আর তপনের কাছে পুরোটাই নতুন মনে হয়েছিল, পুরো গল্পটাই। এইভাবে আরেকটি আসতে পারে, তপন শার্টের তলাটা দিয়ে কি করেছিল? চোখ মুছেছিল। এরপর যদি এই তখন থেকে কোনো বড় প্রশ্ন আসে, তাহলে কেমনভাবে তোমরা লিখবে? তাহলে দেখো, প্রথমে যদি আসে যে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, বা তোমার যদি আসে যে ছোট গল্প হিসাবে জ্ঞানচক্ষু গল্পটি কতটা সার্থকতা পেয়েছে তা নিজের ভাষায় লেখো, বা জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন, তার সম্পর্কে যা জানো লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তরে যেভাবে তোমরা লিখবে সেটা দেখো। প্রথমে আমরা আলোচনা করব ছোট গল্প হিসাবে জ্ঞানচক্ষু গল্পটি কতটা সার্থকতা পেয়েছে তা লেখো।
তাহলে এই গল্পের উত্তরে আমাদের প্রথমেই বলতে হবে যে ছোট গল্প বলতে আমরা কি বুঝি এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ছোট গল্প হিসাবে বিবেচিত করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন তার সোনাত্তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায়, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মিত রাশি। এটা অনেক বড় আছে, দুটো লাইন তুলে দিয়েই বলতে হবে যে তার এই কাব্যগ্রন্থে তিনি ছোট গল্পের আদর্শ সংজ্ঞা দিয়েছেন। আর সেই সংজ্ঞা থেকেই অর্থাৎ ছোট গল্প হতে গেলে অনেক বৈশিষ্ট্যের প্রয়োজন হয়, যেমন চরিত্র সংখ্যা কম হবে, গল্পটি যখন তখন শুরু হবে, যখন তখন শেষ হবে, এবং সবথেকে বড় কথা গল্পের শেষে একটি সুন্দর বার্তা পাঠকের মনে ফুটে উঠবে, অর্থাৎ একটি জিজ্ঞাসা বা একটি প্রশ্ন উদয় হবে। তাহলে আমরা যদি এই গল্পটি আলোচনা করি বা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে জ্ঞানচক্ষু গল্পের শেষেও আমাদের মনের মধ্যে অজস্র প্রশ্ন উকি দেয়, বা একটা দুটো প্রশ্ন তো উকি দেয়ই। যেমন তপন কি ভবিষ্যতে আর কোনো গল্প লিখেছিল, বা তপনের লেখা গল্পটি কি সত্যিই কোনো পত্রিকার সম্পাদক প্রকাশ করেছিল, বা তপন কি সত্যিই তার মেশরি মতন স্বনামধন্য কোনো সাহিত্যিক হতে পেরেছিল। এই সমস্ত প্রশ্ন আমাদের মনে উকি দেয়। আর চরিত্র সংখ্যা এই গল্পে খুবই সামান্য, এবং গল্পটা শুরু হয়েছে হঠাৎ করে এবং শেষও হয়েছে হঠাৎ করে। তাই একটি আদর্শ ছোট গল্পের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু এই গল্পে বিদ্যমান বা এই গল্পে রয়েছে। তাই আমরা সহজেই বলতে পারি যে আশাপূর্ণা দেবীর লেখা এই গল্পটি একটি আদর্শ ছোট গল্প হয়েছে। এইভাবে প্রত্যেকটি গল্পের যদি আসে যে ছোট গল্প হিসাবে সার্থকতা বিচার করো, তাহলে কিন্তু শুরুটা একই রকম করে মাঝখানে একটু বিষয়বস্তুটা দিয়ে দিতে হবে যে হ্যাঁ, গল্পের শেষে এই প্রশ্ন পাঠকের মনে উদয় হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে এই গল্পটি আদর্শ ছোট গল্প হয়েছে। কেননা গল্পকার ছোট গল্প যখন লেখেন বা রচনা করেন সমস্ত বৈশিষ্ট্য লক্ষ্য রেখেই করেন। তাই আমরা সহজেই বলতে পারি যে লেখকের দেওয়া বা লেখকের সমস্ত নাম দেওয়া বা সমস্ত গল্পই সব দিক দিয়েই পরিপূর্ণতা পায়। এরপর দেখো আরেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দিই, তাহলে তোমরা এর উত্তরটাও পারবে। যেমন হচ্ছে এই জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই নামকরণের সার্থকতা এলে কিন্তু অন্যরকমভাবে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ধরনই আলাদা হয়, কিন্তু তুমি যখন লিখবে তোমার উত্তর যেন আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের থেকে আলাদা হয়, বা আর যারা লিখছে তার থেকে যেন একটু আলাদা হয়। তাহলেই কিন্তু যে খাতা দেখবে তোমার খাতাটার প্রতি বেশি তার দৃষ্টিটা আকর্ষণ হবে যে হ্যাঁ, এই মেয়েটা বা ছেলেটা সুন্দর লিখেছে। তাহলে কি যে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা, এই নামকরণের সার্থকতা এলে লিখতে হবে এইভাবে যে আমাদের সাহিত্যের ক্ষেত্রে বা সাহিত্যের জগতে প্রত্যেকটি ধারারই নামকরণের বিশেষ মাহাত্ম্য আছে। প্রত্যেকটি ধারা বলতে যেমন কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, প্রবন্ধ সাহিত্য, উপন্যাস, সমস্ত কিছু। অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটি ধারায় নামকরণের একটি ব্যাপক গুরুত্ব রয়েছে। কেননা নামকরণকে সামনে রেখেই আমরা বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করে থাকি। এই নামকরণ নিয়েই কিন্তু দুজন খ্যাতনামা সাহিত্যিক, একজন হচ্ছে ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়র, তিনি বলেছেন নামে কি আসে যায়, নামকে মানে গোলাপকে যে নামেই ডাকো না কেন গোলাপ তার সৌন্দর্য বিতরণ করবে। তাহলে শেক্সপিয়র বলেছে কি নামের বিপক্ষে কথা বলেছেন। আবার আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে বলেছেন, তিনি তার কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে বলেছেন নামকে যাহারা নামমাত্র বলিয়া মনে করেন আমি তাহাদের দলে নাই। এই যে নামকে যাহারা নামমাত্র বলিয়া মনে করেন আমি তাহাদের দলে নাই, আবার শেক্সপিয়রের ওই উক্তিটা যে গোলাপকে যে নামেই ডাকো না কেন তার সৌন্দর্য সে বিতরণ করবে, এই দুটো উক্তি কিন্তু তোমাদের লিখতে হবে, লিখে দিতে হবে যে সাহিত্যিকদের মধ্যে নামকরণ নিয়ে মতভেদ বা ভেদাভেদ থাকতেই পারে, কিন্তু আমরা পাঠকেরা অবশ্যই নামকরণকে প্রাধান্য দেব। কেননা আমরা পাঠকেরা নামকরণকে দেখেই বা উপলব্ধি করেই বিষয়বস্তু সম্পর্কে আমরা আগ্রহী হয়ে থাকি। যেমনভাবে এই জ্ঞানচক্ষু, এই নামটা দেখেই কিন্তু আমরা বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেয়েছি।
কি যে এই গল্পের বিষয়বস্তু নিশ্চয়ই এমন হবে যেন কোনো একটা শিক্ষা সে পাবে বা শিক্ষা ফুটে উঠবে। তাই এই জ্ঞানচক্ষু গল্পের নামকরণটিও যথার্থ হয়েছে। আবার নামকরণ কিন্তু অনেক প্রকার হয়, যেমন বিষয়বস্তু ভিত্তিক, ব্যঞ্জনাধর্মী, আরও অনেক প্রকারের হতে পারে। তাহলে আমাদের এই গল্পটা কি? গল্পটা এটা অনেকটা তোমার বিষয়বস্তু ভিত্তিকই নামকরণ হয়েছে। কেননা দেখো, এটা তো তপনের কবি হওয়ার বিষয় নিয়েই রচনা। পুরো কবি সে হতে পেরেছে কি পারেনি সেটা নিয়েই কিন্তু পুরো গল্পটা চক্রাকারে আবর্তিত হয়েছে। তাহলে জ্ঞানচক্ষু গল্পটির নামকরণ বিষয়বস্তু ভিত্তিক আমরা বলতেই পারি। আর গল্পে একদম পরিশেষে কিন্তু লিখতে হবে যে গল্পকার যে নামটি দিয়েছে এটিই যথার্থ, এছাড়া অন্য কোনো নাম হতে পারে, আমি তার পক্ষে না, বা আমি তার উপযুক্ত মতামত প্রদান করতে ব্যর্থ। কেননা গল্পকার যা নাম দেয় বা নামকরণ প্রদান করে সেটিই কিন্তু আদর্শ। অন্য নামকরণ দেওয়া যেতেই পারে, কিন্তু তার জন্য সুনির্দিষ্ট যুক্তি প্রদান করতে হবে, এবং সেটা পরীক্ষার হলে ওই অল্প সময়ের মধ্যে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই বিপথে না গিয়ে বা ব্যতিক্রমী মতবাদ না দিয়ে সোজাসাপটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যে গল্পকার যা নাম দিয়েছে বা নামকরণ দিয়েছেন সেটি আদর্শ হয়েছে বলেই আমার মনে হয়েছে। এইভাবে যে গল্পের নামকরণই আসুক না কেন তোমরা এইভাবেই লিখবে সুন্দর করে। তাহলে আজ আর আলোচনা করব না, আজ ভিডিওটা একটু বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আমি অন্যদিন এরকম ধরে ধরেই আলোচনা করব। তোমরা কিন্তু সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরব। খুব সুন্দরভাবে তোমরা পড়াশুনো করো। আজ এখানেই আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।